আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে পর্যবেক্ষণ বা সুপারভিশন, যোগাযোগ বা কমিউনিকেশন, এবং স্তরবিন্যাস বা স্ট্র্যাটিফিকেশন। এই তিনটে আমরা কিভাবে প্রশাসনের ক্ষেত্রে ব্যবহার করি, বা একটা ডিপার্টমেন্টে বা একটা বিভাগে কিভাবে আমরা সুপারভিশন, কমিউনিকেশন অ্যান্ড স্তরবিন্যাসকে ব্যবহার করি, সেটা নিয়ে আজকে আমাদের পুরো আলোচ্য বিষয়। আমরা এক এক করে এক একটা দেখবো। তোমরা বোধহয় এই জিনিসগুলো আগেই ক্লাসে পড়েছো, সুতরাং তোমরা নিশ্চয়ই এগুলোকে পড়েছো। একটুখানি রিভাইজ করার জন্য আমাদের এই ক্লাসগুলো দেওয়া হয়েছে। সুপারভিশন সুপারভিশন বা পর্যবেক্ষণ, লুথার গুলিক বলে একজন পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, একজন লেখক ছিলেন। তিনি বলেছিলেন যে সুপারভিশনকে এক একটা বিভাগে বা প্রশাসনিক স্তরে সুপারভিশন বা পর্যবেক্ষণটা বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয়। একভাবে সমস্ত জায়গায় ব্যবহার করে সুপারভিশন, সেটা ঠিক নয়। বিভিন্ন বিভিন্ন বিভাগ, বিভিন্ন প্রশাসক বিভিন্ন রকম ভাবে সুপারভিশনটা ব্যবহার করে। তিনি মোটামুটি ভাবে 4 রকমের সুপারভিশনের কথা আমাদেরকে বলেছিলেন। 4 ধরনের সুপারভিশন হয়, এবং এই সুপারভিশনটাকে পর্যবেক্ষণটাকে প্রতিষ্ঠা করার জন্য 4টে নীতি আছে। একটা হচ্ছে পারপাস, অর্থাৎ কি উদ্দেশ্যে আমি পর্যবেক্ষণ করব। আমি আমার ডিপার্টমেন্টের যে সমস্ত অধস্তন কর্মচারী আছে, তাদেরকে কি উদ্দেশ্যে আমি পর্যবেক্ষণ করব, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারই উপর, আমার উদ্দেশ্যের উপর নির্ভর করে আমার পর্যবেক্ষণের টেকনিক। দ্বিতীয়ত হচ্ছে প্রসেস, প্রক্রিয়া। কি প্রক্রিয়ায় আমি যে টেকনিকটা, আমি যে পর্যবেক্ষণের কারণটা, কি উদ্দেশ্যটা যে নির্ধারণ করলাম, সেই উদ্দেশ্যটা আমি কোন প্রসেস বা প্রক্রিয়ার দ্বারা বাস্তবায়িত করব। এটা হচ্ছে তার দ্বিতীয় প্রিন্সিপাল। তৃতীয় প্রিন্সিপাল হচ্ছে পার্সনস অর মেম্বার্স, কাদের উপর করব। এই যে আমি যে পর্যবেক্ষণটা করছি, সেটা আমি আমার বিভাগের কোন অংশের উপর বেশি করব, এটাকে আমাকে নির্ধারণ করতে হবে। এবং 4 হচ্ছে এরিয়া অন হুইচ দ্য এফেক্ট অফ ডিসিশন অ্যালট অ্যাক্টেড, অর্থাৎ আমি সেই অংশের উপরই বেশি করব যে অংশের উপর আমার সিদ্ধান্তটা সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে। লুথারগুলি বলেছেন যে বিভাগে একটা প্রশাসনিক বিভাগে 4টে উপায়ে পর্যবেক্ষণ বাস্তবায়িত হয়, বা 4টে নীতির দ্বারা পর্যবেক্ষণ নির্ধারিত হয়। যে পর্যবেক্ষণের টেকনিকটা কি হবে, সেটা নির্ধারিত হয়। একটা হচ্ছে পারপাস বা উদ্দেশ্য, অর্থাৎ কেন আমি পর্যবেক্ষণটা করছি, এটা প্রথমেই প্রশাসক নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, বা নিজেকে নিজের মধ্যে প্রশ্ন করেন। দ্বিতীয় হচ্ছে যে আমি যে কারণে করছি, যে কারণে আমি মনে করছি যে আমার অধস্তনদের উপর পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি, সেই জরুরি পর্যবেক্ষণের প্রক্রিয়াটা কি হবে, কোন প্রসেসে আমি করব, কিভাবে আমি করব, কাদের উপর কিভাবে আমি করব, কেন, পারপাস হচ্ছে কেন করব, কিভাবে করব। এবং এই যে কিভাবে করব এবং কেন করব, এই দুটো দুটো নির্ভর করছে কাদের ওপর করব। আমি কি সমস্ত ডিপার্টমেন্টের উপর করব, না ডিপার্টমেন্টের একাংশের উপর করব? আমি ডিপার্টমেন্টের কোনো একটা লোকের উপর করব, না 10টা লোকের উপর করব, না সমস্ত ডিপার্টমেন্টের উপর করব? অর্থাৎ পার্সোনাল মেম্বার্স, কাদের উপর আমি এই পর্যবেক্ষণ করব, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর হচ্ছে এরিয়া, এরিয়া অন হুইচ, অর্থাৎ আমি সাধারণভাবে তাদের উপরই পর্যবেক্ষণ করব যাদের উপর আমার সিদ্ধান্তটা, যাদের দ্বারা আমার গৃহীত সিদ্ধান্তটা কার্যকরী হচ্ছে। অর্থাৎ আমি একটা সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা আমার বিভাগের যে অংশের দ্বারা কার্যকরী হচ্ছে, সেই অংশে যারা যারা আছে, তাদের উপর একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় আমাকে পর্যবেক্ষণ করব। এটাই হচ্ছে আমার পারপাস। সুতরাং লুথারগুলি 4টে প্রিন্সিপালস এর কথা বলেছেন। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে প্রক্রিয়া, একটা হচ্ছে কোন কোন সদস্যের উপর, কোন কোন সদস্যের উপর করবো, আর সবচেয়ে হচ্ছে যে আমি সেই সব সদস্যের উপরই করব যেসব সদস্যের ওপর আমার সিদ্ধান্ত, যেসব সদস্যের সাহায্যে আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে,
সেই সব সদস্যের উপরই আমি কেবল পর্যবেক্ষণ করব। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে সুপারভিশন বা পর্যবেক্ষণ, লুথার গুলিক লিখে একটু লিখতে শুরু করো। সুপারভিশন বা পর্যবেক্ষণ লুথার গুলিক বলেছেন 4টি নীতির দ্বারা নির্ধারিত হয়। লুথার গুলিকের মতে পর্যবেক্ষণ 4টি নীতির দ্বারা বাস্তবায়িত হয় বা নির্ধারিত হয়। 1 নম্বর হচ্ছে পর্যবেক্ষণের উদ্দেশ্য কি, কেন আমি পর্যবেক্ষণ করব সেটাকে নির্ধারণ করতে হয়। দ্বিতীয় হচ্ছে কোন প্রক্রিয়াতে আমি পর্যবেক্ষণ করব, কোন জিনিসের উপর পর্যবেক্ষণ করব, কেন আমি আমি এবং আমার এই পর্যবেক্ষণে একটা ডিজাইন থাকবে, একটা নির্দিষ্ট ছক থাকবে। অর্থাৎ আমি প্রত্যেকের ঘাড়ের কাছে গিয়ে বলবো না তুমি কাজ করছো কিনা, কিন্তু আমি আমি লক্ষ্য রাখার চেষ্টা করবো যে আমার ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি অংশ যেন সঠিকভাবে কাজ করে, এবং কিভাবে লক্ষ্য রাখবো সেই প্রক্রিয়াটা নির্ধারণ করতে হবে আমাকে। 3 নম্বর হচ্ছে যে কোন কোন লোকের উপর বিশেষভাবে আমাকে নজর রাখতে হবে, যাদের উপর নজর রাখলে আমি আমার প্রক্রিয়াকে যথাযথভাবে বাস্তবায়িত করতে পারবো। এবং 4 নম্বর হচ্ছে যে আমি তাদের উপরই পর্যবেক্ষণ করব যাদের উপর আমার সিদ্ধান্ত, যাদের মাধ্যমে বা যাদের সাহায্যে আমার সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে, তাদের উপর আমি পর্যবেক্ষণ করব। বোঝা গেল? ক্লিয়ার? সুতরাং এই 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 4টে নীতির উপর নির্ভর করে আহ পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মোটামুটি ভাবে 3 ধরনের হতে পারে। 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে হরাইজেন্টাল, অর্থাৎ অর্থাৎ সমভূমিক, অর্থাৎ তোমরা যদি একটা হরাইজেন ছবি তা তোমাদের কাছে কাগজে আঁকো, তাহলে হরাইজেন্টাল বলতে আমি আমার প্রায় সমতুল্য লোকেদের উপর আমি পর্যবেক্ষণ করবো, যে আমি যা করছি, আমি যেভাবে করছি সেটা অন্যরাও সেভাবে করছে কিনা, এটাকে বলা হয় হরাইজেন্টাল। ডিপার্টমেন্টের হরাইজেন্টাল পর্যবেক্ষণ, অর্থাৎ আমি একটা ডিপার্টমেন্টের সবার উপর পর্যবেক্ষণ করবো না, আমি একটা ডিপার্টমেন্টের যিনি বড়বাবু মেজবাবু আছেন বা যিনি প্রধান করণিক আছেন তাদের উপর পর্যবেক্ষণ করব, তাদের উপর পর্যবেক্ষণ করে অন্যান্যদের উপর পর্যবেক্ষণ। অর্থাৎ আমার পর্যবেক্ষণের টেকনিকটা হবে হরাইজেন্টাল, নট ভার্টিক্যাল। আমি নিচের দিকে বেশি, আমি একটা বেয়ারা কি করছে আমি দেখার চেষ্টা করব না, আমি দেখার চেষ্টা করব একটা বিভাগের বড়বাবু কি করছেন এবং বড়বাবুর সঙ্গে সংশ্লিষ্ট লোকেরা কি করছেন সেটা আমি দেখার চেষ্টা করব। এই পর্যবেক্ষণকে লুথার গুলিক বলছেন হরাইজেন্টাল পর্যবেক্ষণ। ঠিক উল্টো ভাবে আরেকটা আরেকটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল পর্যবেক্ষণ, অর্থাৎ আমি ওই ডিপার্টমেন্টের ওপর থেকে নিচতলা অব্দি সকলের ওপর, সকলের কাজের উপর পর্যবেক্ষণ করবো। একটা হচ্ছে শুধুমাত্র ডিপার্টমেন্টের ভারপ্রাপ্তদের উপর আমি পর্যবেক্ষণ করব, এটাকে বলা হয় হরাইজেন্টাল। আর দ্বিতীয়ত হচ্ছে ভার্টিক্যাল পর্যবেক্ষণ, অর্থাৎ ওই ডিপার্টমেন্টের ওপর থেকে নিচ অব্দি, ফ্রম ফ্রম ডিপার্টমেন্টাল হেড টু বেয়ারা, ফ্রম ডিপার্টমেন্টাল হেড টু বেয়ারা, এই যে ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের প্রত্যেকের উপর আমি পর্যবেক্ষণ করবো। অর্থাৎ বেয়ারা ঠিক কাজ করছে কিনা আমি যেমন দেখবো, তেমনি ডিপার্টমেন্টাল অধিকর্তা বা ডিপার্টমেন্টাল হেড ঠিক কাজ করছেন কিনা তাও আমি দেখবো। এর আগে আমি কি দেখছিলাম, শুধু ডিপার্টমেন্টাল হেড এবং তার অ্যাসিস্ট্যান্ট কাজ করছে কিনা, এই দেখাটাকে আমি বলছি হরাইজেন্টাল দেখা। আর আমি যখন সকলের ওপর কাজটা দেখছি, সকলের কাজটাকে পরিদর্শন করার চেষ্টা করছি, তখন সেই পরিদর্শনটাকে বলা হয় ভার্টিক্যাল পরিদর্শন। তাহলে সুপারভিশন 3 ধরনের হয়, একটা হচ্ছে হরাইজেন্টাল সুপারভিশন, একটা হচ্ছে ভার্টিক্যাল সুপারভিশন, আর তৃতীয়টা হচ্ছে সেন্ট্রালাইজড সুপারভিশন। সেন্ট্রালাইজড সুপারভিশন মানে কেন্দ্র কেন্দ্রতে একটা বিভাগের কেন্দ্রভূমিতে যে যে লোক আছে, মূল কাজটা যাদের দ্বারা অংশত বা পূর্ণত সম্পাদিত করা হচ্ছে, একটা ডিপার্টমেন্টের হয়তো 40টা লোক আছে, 40টা লোকের মধ্যে দেখা যাচ্ছে 4জন লোকের উপর কেন্দ্রীভূত করা আছে কাজটা। এই 4জন লোক সমস্ত ডিপার্টমেন্টটাকে দেখতে দেখাশুনো করছে। আমরা হয়তো সুপারভিশনের প্ল্যানিং এ এই সেন্ট্রালাইজড সুপারভিশনের উপর নজর দেবো, অর্থাৎ এই 4জনের কাজের উপর বিশেষ নজর দেবো। আমরা নাইদার হরাইজেন্টাল নর ভার্টিক্যাল, কোনোটাই করবো না, আমরা সেন্ট্রালাইজড সুপারভিশন করব। এবং সেন্ট্রালাইজড সুপারভিশন মানে আমরা কোনো একটা নির্দিষ্ট কাজ কিভাবে সম্পাদিত হচ্ছে, কারা করছে তাদের উপর আমরা করব, আমরা সমস্ত কাজের উপর করব না। আমরা যা বলছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ যা বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সবটার উপর সুপারভিশন করছে না। কোনো একটা নির্দিষ্ট ধরা যাক যে গতকাল বন্যা হয়েছে, গতকাল একটা ঝড় হয়েছে, ঝড়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল প্রত্যেককে ত্রিপল দেয়া হবে, এবং বলা হলো এই চারজন, এই ডিপার্টমেন্টের এই চারজন প্রত্যেককে ত্রিপল দেওয়ার ব্যাপারটা দেখাশোনা করবে। আমি তিন রকম ভাবে এই সুপারভিশনটা করতে পারি। এক হচ্ছে এই চারজনের উপর হরাইজন্টাল সুপারভিশন করতে পারি। এই চারজন ছাড়াও আমি সমস্ত ডিপার্টমেন্টের, অর্থাৎ এই চারজন যেভাবে এই ত্রিপলটাকে বিলি করছে, সেই বিলিটার প্রত্যেকটি অংশকে আমি সুপারভাইজ করতে পারি, যে ঠিক মতন দিচ্ছে কিনা, সে আবার নিয়ে যথাযোগ্য লোককে দিচ্ছে কিনা, যথাযোগ্য লোক সেটাকে ব্যবহার করছে কিনা। এই যে দীর্ঘ সুপারভিশন, এটাকে বলা হয় ভার্টিক্যাল সুপারভিশন। অথবা আমরা যেটা করতে পারি, যে একটা মোটামুটি ভাবে আমরা একটা পরিমণ্ডল সৃষ্টি করে আমরা মোটামুটি ভাবে দেখতে পারি যে কাজটা ঠিক মতন হচ্ছে কিনা। আমি 500টা ত্রিপল দিয়েছিলাম, আমি মোটামুটি ভাবে আন্দাজ করবো যে 400টা ত্রিপল যদি ঠিক মতন বিলি করা হয় তাহলে আমার অনেক কাজ হয়ে যাবে। আমি 500টা দিয়েছি, 100টা নয় চুরিচামারি করবে, অন্তত 400টা যদি বিলি করা হয় তাহলে ঠিকঠাক হয়ে যাবে। দিস ইজ কল্ড একটা সেমি অ্যাম্বিট বা ডিটাচড অ্যাম্বিট সুপারভিশন। অর্থাৎ মূল কেন্দ্র থেকে নিজেকে একটু সরিয়ে এনে আমি 500টাই বিলি হোক, এটা আমি বলেছি, কিন্তু যদি 400টাও বিলি হয় এবং 100টা যদি চুরিচামারি হয়, চুরিচামারিটা আমি দেখবো না, আমি দেখবো 400টা ঠিক মতন বিলি হচ্ছে কিনা। এই তিন ধরনের সুপারভিশন সাধারণত লুথার গুলিক বলছেন একটা বিভাগে হয়ে থাকে। বোঝা গেল ব্যাপারটাকে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, এবার সুপারভিশনের পরে শুধুমাত্র আমি সুপারভাইজ করব বললে তো হয় না, আমি তোমার উপর নজরদারি করব বললে হয় না। আমাকে আমাকে বলা হলো নেতাজি সুভাষ থেকে যে এই গ্রাজুয়েশনে যে এই ছাত্রগুলোর উপর নজরদারি করো। এই নজরদারিটা আমি বাড়িতে বসে বসে চুপচাপ করলাম তা তো হয় না। আমাকে কি করতে হবে, ইনিশিয়ালি কমিউনিকেট করতে হবে, তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। তোমার সঙ্গে যদি যোগাযোগ স্থাপন করতে না পারি তাহলে আমি সুপারভাইজ করতে পারবো না। তুমি কে, তুমি কোথায় থাকো, তুমি কি করছো, তুমি পড়াশোনা করছো কিনা, এটা এটা তোমার সঙ্গে যোগাযোগ ছাড়া আমি বুঝতে পারবো না। তাহলে সুপারভিশনের সঙ্গে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন। সুপারভিশনের পরেই যার জন্য আমরা বলছি কি কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন। যোগাযোগ স্থাপন ছাড়া আমরা সুপারভিশন করতে পারবো না। কারণ সুপারভিশন একটা কাজ, যে কাজটা আমি করছি কাদের উপর, যাদের সঙ্গে যোগাযোগটা আমি স্থাপন, যাদেরকে আমি সুপারভাইজ করছি, যাদেরকে আমি দেখাশোনা করছি, যাদের কাজের উপর আমি নজর রাখছি, তাদের সঙ্গে যদি আমার পরিচিতি না থাকে, তাদের সঙ্গে যদি আমার যোগাযোগ না থাকে, তাহলে তাদের কাজে আমি তাদের সঙ্গে তাদের উপর সুপারভাইজ করতে পারবো না। সুতরাং সুপারভিশনের সঙ্গে খুব গভীরভাবে যে জিনিসটা যুক্ত সেটা হচ্ছে কমিউনিকেশন। এবার কমিউনিকেশন আমরা কিভাবে করব? আমরা তো শুধুমাত্র যেমন ভাবে বাড়িতে বসে কমিউনিকেশন করি, বাবা মা ছেলে মেয়ের সঙ্গে কমিউনিকেশন করি, সেরকম ভাবে কমিউনিকেশন করবো না। আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কমিউনিকেশনের কতগুলো বিষয় আছে, যেমন হচ্ছে আমি ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড এক্সটার্নাল কমিউনিকেশন। হোয়াট ইজ ইন্টারনাল কমিউনিকেশন? আমি বিভাগের মধ্যেকার যে সমস্ত লোক আছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করব। যোগাযোগ স্থাপন করে আমি দেখার চেষ্টা করব ঠিক মতন কাজকর্ম হচ্ছে কিনা। একটা বিভাগের মধ্যেকার যে সমস্ত লোক আছে সেই সমস্ত লোকের সঙ্গে আমি যোগাযোগ স্থাপন করব, এবং যোগাযোগ স্থাপন করে আমি দেখার চেষ্টা করব যে কাজকর্ম ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না। এটাকে আমরা বলি ইন্টারনাল বা আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। এই আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার বাইরে আরেকটা যোগাযোগ ব্যবস্থা আছে যেটাকে আমরা বলি এক্সটার্নাল যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ বাহ্যিক যোগাযোগ ব্যবস্থা। একটা হচ্ছে আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা ইন্টারনাল কমিউনিকেশন, আর একটা হচ্ছে বাহ্যিক যোগাযোগ ব্যবস্থা এক্সটার্নাল কমিউনিকেশন।